আসসালামু আলাইকুম। আমি এস এম আরাফাত ফেরদৌস, পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজে। তো অনেকদিন পর তোমাদের সামনে আসলাম, কারণ আমার ফার্স্ট প্রফেশনাল এক্সাম ছিল মেডিকেলে। পাশাপাশি এক্সামের পর তো একটু ছুটি কাটাইতে হবে, তাই না? সো এই এক্সাম আর ছুটির কারণে আমি অনেকদিন পর তোমাদের সামনে আসলাম। বাট আজকে আমরা একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো। সেটা কি ভাইয়া? সেটা হলো যে আমাদের প্রি মেডিকেল করা লাগবে কিনা, অথবা প্রি মেডিকেল গুরুত্বটা কী। সো চলো আমরা শুরু করি। সো প্রথম যে আমরা পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হলো যে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার সিট সংখ্যা কিন্তু ডে বাই ডে কমতেছে। এখন ভাইয়া এটা আবার কেমন ধরনের কথা বললেন? আচ্ছা তোমরা বলো তো, এমবিবিএস অর্থাৎ মেডিকেল কলেজের সিট কয়টা? মেডিকেল কলেজের আমার সিট কিন্তু হলো ৫,১০০টা, অর্থাৎ ৫১০০। এখন আমি ডেন্টালের সিটের সংখ্যা বলতেছি না, কারণ কারোই ইন দ্য ফার্স্ট প্লেস ডেন্টালে পড়ার ইচ্ছা থাকে না। খুব কম মানুষজনেরই থাকে, খুবই খুবই কম। সবার ইচ্ছা যে সে একটা মেডিকেল কলেজে পড়বে, সে হলো একজন ডাক্তার হবে। সো আমাদের এমবিবিএস অর্থাৎ মেডিকেল কলেজের সিট কিন্তু ৫,১০০টা। এখন তুমি আমাকে একটা কথা বলো তো, এইবার সেকেন্ড টাইমার কতজন চান্স পাইছে এটা কি তোমরা জানো? এইবার কিন্তু আমার সেকেন্ড টাইমার অর্থাৎ যারা সেকেন্ড টাইম মেডিকেল ভর্তি পরীক্ষা দিছে এরকম চান্স পাইছে হলো ১৭৯২ জন, অর্থাৎ নিয়ার অ্যাবাউট ১৮০০ জন চান্স পাইছে। তাহলে আমরা হিসাবের সুবিধার্থে ধরে নিই যে আমাদের সেকেন্ড টাইমার চান্স পাইছে হলো ১৮০০ জন। তাহলে আমার মেডিকেল কলেজে ফার্স্ট টাইমারদের জন্য সিট কয়টা বাকি ছিল তুমি বলো দেখি? আমাদের ফার্স্ট টাইমারদের জন্য সিট বাকি ছিল কিন্তু হলো আমার ৩,৩০০টা। হ্যাঁ, এখন তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া এখন এত বেশি সেকেন্ড টাইমার কেন চান্স পাচ্ছে? নিয়ার অ্যাবাউট মেডিকেল ভর্তি পরীক্ষার সিটের 3/1 অথবা তার থেকে বেশি সিট আমার সেকেন্ড টাইমার কেমন করে খায় দিচ্ছে? ৫,১০০ সিট, এর মধ্যে ১৭৯২ বা প্রায় ১৮০০ সিট কিন্তু আমার সেকেন্ড টাইমাররা খায় দিচ্ছে। এটার মেইন কারণ হলো আমাদের সময় মেডিকেল সেকেন্ড টাইমারদের মার্ক কাটা যেতে হলো ৫ মার্ক, আর এখন কত মার্ক কাটা যায়? শুধুমাত্র ৩ মার্ক। সো এই সুযোগটা ওরা কাজে লাগাচ্ছে। অ্যান্ড কিছু কিছু সেকেন্ড টাইমার আছে, ওরা এতই পড়ুয়া এতই পড়ুয়া এতই পারে যে ওদের কাছে আসলে এই যে ৩ মার্ক কাটা যাওয়া কিছু মনেও হয় না। কিন্তু এটা অনেক বড় সুবিধা। আগে যেহেতু ৫ মার্ক, এখন যায় হলো ৩ মার্ক। এই ২ মার্ক কিন্তু একটা হিউজ ডিফারেন্স ক্রিয়েট করে দেয়। কিভাবে ডিফারেন্স ক্রিয়েট করে দেয় আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি। আমি কিন্তু এইচএসসি ২৩ ব্যাচ। আমার ভাই ছিল কত? এইচএসসি 18 ব্যাচ, অর্থাৎ আনাস ফেরদৌসের ব্যাচ কত? এইচএসসি 18। আমার বেলা ডিএমসিতে সেকেন্ড টাইমার চান্স পেয়েছে শুধুমাত্র একজন। কয়জন? একজন। এইবার এইচএসসি 25 ব্যাচ যখন মেডিকেল ভর্তি পরীক্ষা দিল, তাদের বেলা কয়জন চান্স পেলো ভাইয়া? এটা কি জানো? এবার কিন্তু মেডিকেলে সেকেন্ড টাইমার ডিএমসি আনা হলো 12 জন। এটা ডকুমেন্টেড, এর থেকেও বেশি থাকতে পারে। বাট এরা হলো সামনে আসছে বা এদেরকে মানুষজন চিনে। 12 জন ডিএমসিয়ান আছে যারা সেকেন্ড টাইমার। যেখানে আমাদের বেলায় একজন, তার আগের বেলা কেউ সেকেন্ড টাইম দিয়ে ডিএমসিতে চান্স পায়নি। অর্থাৎ এখন কিন্তু ডিএমসিতে চান্স পাওয়ার রেটটাও বাড়ে যাচ্ছে সেকেন্ড টাইমারদের। সো তোমার কি মনে হয়, তোমার এই কনফিডেন্স আছে যে আমার ভাইয়া মেডিকেল অ্যাডমিশনের অর্থাৎ এইচএসসির পর 3.5 মাস সময় পাওয়া যায় টোটাল? এই 3.5 মাস সময় আমি মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিয়ে এই যে আমার ৩৩০০ জন আছে, অর্থাৎ সেকেন্ড টাইমার বাদ দিয়ে এই যে কয়েকটা সিট আছে ৩,৩০০, এই কয়েকটা সিট, এই ৩,৩০০ সিটের মধ্যে আমি একটা সিট পাবো। যদি এই কনফিডেন্স থাকে তাহলে প্রি মেডিকেল করার দরকার নেই। আমার ক্ষেত্রেও যদি বলো, আমার নিজেরও এত কনফিডেন্স থাকতো না যে আমি পরীক্ষা দিবে নিয়ার অ্যাবাউট ১,০০,০০০, এর মধ্যে আমি ৩,৩০০ জন এর মধ্যে একজন হব। ১,০০,০০০-এর থেকে বেশি এক্সাম দেয়, ১,১০,০০০, ১,২০,০০০ এরকম। সো এই যে আমার ৩,৩০০ জনের মধ্যে একজন যদি তুমি হইতে চাও, তোমাকে অবশ্যই অবশ্যই প্রি মেডিকেল করতে হবে। এখন তুমি যদি খুব ভালো স্টুডেন্ট হও, এএসএম আনাস ফেরদৌস লেভেল অর্থাৎ আমার ভাইয়ের লেভেলের, যে ধরো যে পড়াশোনায় খুবই ভালো, খুবই ট্যালেন্টেড, পাশাপাশি অনেক বেশি হার্ড ওয়ার্কার, তাহলে এটা নিয়ে টেনশন করার দরকার নেই। কিন্তু তুমি যদি অ্যাভারেজ টু বিলো অ্যাভারেজ অথবা তুমি যদি ভালো স্টুডেন্ট হও, তাও তোমার এই প্রি মেডিকেলটা করা উচিত। ঠিক আছে? কারণ ৩,৩০০ সিট কিন্তু অনেক কম। ইভেন সবথেকে মজার কথা জানো, এই যে আমি ১৭৯২ জনের কথা বলছি যারা এবার সেকেন্ড টাইম দিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পাইছে, অর্থাৎ এমবিবিএস অর্থাৎ মেডিকেল কলেজে চান্স পাইছে, এটা শুধু সেকেন্ড টাইমার। এমন পাবলিকও আছে যারা ইমপ্রুভমেন্ট দিছে, অর্থাৎ তারা আরেকবার এইচএসসি দিয়ে, অর্থাৎ তাদের জুনিয়র ব্যাচ অর্থাৎ ইমিডিয়েট জুনিয়র ব্যাচের সাথে মেডিকেল এইচএসসি দিয়ে আরেকবার মেডিকেল ভর্তি পরীক্ষায় বসছে। ওদের কিন্তু সংখ্যাটা এখনও ডকুমেন্টেডও না। এই যে ৩,৩০০ সিট দেখতেছো না ফার্স্ট টাইমারদের, আসলে সিট সংখ্যা কিন্তু এবার তার থেকে কম ছিল, কারণ ইমপ্রুভমেন্ট যারা দিচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু হিসাবই করা হয় না যে ইমপ্রুভমেন্ট দিয়ে কতজন চান্স পাইছে। ঠিক আছে? সো বিষয়টা কিন্তু খুবই অ্যালার্মিং। সিট সংখ্যা যেহেতু কমে গেছে,
অবশ্যই আমাকে আগে থেকে মেডিকেলের জন্য কি পড়তে হয়, কিভাবে পড়তে হয়, প্রপার গাইডলাইন এসব কিন্তু লাগবে। সো অবশ্যই আমাদেরকে প্রি মেডিকেল করা উচিত। এটা হয়তো আজকে থেকে 5 বছর আগে হলেও ধরো যে প্রি মেডিকেল না করলেও খুব একটা সমস্যা ছিল না, যদিও আমার ভাই করছিল, ও আমার থেকে 5 বছরেরই সিনিয়র, এইচএসসি 18 ব্যাচ, বাট তাও সেক্ষেত্রে ওটা জায়েজ ছিল। বাট এখন কিন্তু এটা সেটা না, অর্থাৎ এখন থেকেই তোমাকে মেডিকেলের পড়াশোনা অবশ্যই একটু হলেও আগায় রাখতে হবে। অর্থাৎ ইংরেজিকে একটু দেখলাম, অথবা ক্লাসগুলো একটু করে রাখলাম, অথবা এক্সট্রা রাইটার ইনফো এমনি একটু চোখ বলে এলাম, কি যায় আসে, তাই না? সো অবশ্যই আমাদেরকে প্রি মেডিকেল করতে হবে যদি আমি 3300 সিটের মধ্যে একটা সিট দখল করতে চাই। 2 নম্বর পয়েন্টে আসি, যে এই যে মেডিকেল ভর্তি পরীক্ষা বলো বা যে কোনো অ্যাডমিশন টেস্ট বলো, এটা কিন্তু একটা গেম। এটা কি গেম ভাইয়া? এটা হলো আমার একটা সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট গেম। অর্থাৎ এখানে তোমার ভালো হইলে চলবে না, এখানে তোমাকে কি হইতে হবে? সেরা হইতে হবে, তাহলে তুমি চান্স পাবা, আদারওয়াইজ তুমি চান্স পাবা না। এটা কেমন করে হয় ভাইয়া? এটা আমি একটু বুঝাই দিই তোমাদের। আমরা এইচএসসি দিব সামনে, তাই না? আমরা যখন এইচএসসি দিব, আমাদের কিন্তু বোর্ড থেকে বলে দিছে যে তুমি যদি 80% মার্কস পাও তাহলে তুমি কত পাবা? A+ পাবা। অর্থাৎ 80% মার্ক থাকলেই তুমি A+। এখন এই A+ যদি সবাইও পায় তাও কোনো অসুবিধা নেই, এখানে কাউকে বাদ দেওয়া হবে না, সবার কাতার সেমভাবেই কাটা হবে। সবাইকেই যদি 10 লাখ পরীক্ষা দেয়, এর মধ্যে যদি 5 লাখ A+ পায়, বোর্ডেরও কোনো ঝামেলা নাই, কারোই কোনো ঝামেলা নেই। অর্থাৎ এটা কিন্তু সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট একটা গেম না। এখন তুমি আমাকে একটা বলো তো, মেডিকেল ভর্তি পরীক্ষার এইবারের কাটমার্ক কত ছিল? মেডিকেলে অর্থাৎ MBBS এর কাটমার্ক ছিল হলো আমার কত? 74.50। এটা হলো মেডিকেল কলেজের কাটমার্ক ছিল। অর্থাৎ এইটা পাইলে তুমি মেডিকেল কলেজে পড়ার সুযোগটা পাবা। আর ডেন্টালের কাটমার্ক কত ছিল ভাইয়া? ডেন্টালের কাটমার্ক ছিল হলো 74.25। যেহেতু এখন মেডিকেল এবং ডেন্টাল একসাথে হয়, 74.25 পাইলে তুমি একটা ডেন্টালে সিট পাবা, অর্থাৎ ডেন্টাল কলেজে দাঁতের ডাক্তার হবা। সো কথা হচ্ছে যে এই যে যারা হলো আমার 74.50 পাইছে, তারা অবশ্যই ভালো স্টুডেন্ট, তারা মেডিকেল কলেজে চান্স পাইছে। এখন তুমি বলো তো, যে 73.50 পাইছে, অর্থাৎ যে 1 মার্ক কম পাইছে, তাকে কি তুমি খারাপ স্টুডেন্ট বলতে পারবা? না, সে অবশ্যই ভালো স্টুডেন্ট, সে অবশ্যই ভালো এক্সাম দিছে, কিন্তু সে তাও চান্স পাইলো না। কেন পাইলো না? কারণ এই অ্যাডমিশন টেস্ট হলো একটা সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট গেম। যে 73.50 পাইছে, তুমি তাকে কোনোভাবেও খারাপ স্টুডেন্ট বলতে পারবে না, সে অবশ্যই ভালো স্টুডেন্ট। যে 74.50 পায় মেডিকেল কলেজে পড়ার চান্স পাইছে, সেও ভালো স্টুডেন্ট। ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হলো যে 74.50 পাইছে, এ ভালোদের মধ্যে সেরা, অর্থাৎ এ হলো ফিটেস্ট। আর যে 73.50 পাইছে, অর্থাৎ 1 মার্ক কম পাইছে, সে খারাপ না, সে ভালো, কিন্তু সে সেরা না। অর্থাৎ আমার পাবলিক ভার্সিটি বলো বা পাবলিক মেডিকেল বলো, কলেজ বলো, অথবা যে কোনো পাবলিক এক্সামিনেশনই বলো, সেখানে কিন্তু সিট সংখ্যা লিমিটেড। তুমি ভালো হইলেই চলবে না, তোমাকে সেরাদের মধ্যে সেরা হইতে হবে, যেহেতু সিট সংখ্যা লিমিটেড। আর এইচএসসিতে কিন্তু আমার কোনো সিট নাই, কোনো সমস্যা নাই, যতজন যে ভালোভাবে পড়বে, যতজন A+ পাবে, সবাইকে A+ দিয়ে দিবে, ঠিক আছে? সো এটা যেহেতু একটা সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট গেম, তুমি যদি এখানে ফিটেস্ট হইতে চাও, অর্থাৎ আমি সব থেকে ফিট হইতে চাই ভাই, অর্থাৎ সেরাদের মধ্যে সেরা হইতে চাই, তাহলে অবশ্যই তোমাকে এইচএসসির আগেই প্রি মেডিকেল করতে হবে। কারণ তোমাকে জানতে হবে যে আমার কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হয় মেডিকেল ভর্তি পরীক্ষায়, মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কী পড়তে হবে, কী বাদ দিতে হবে, এসব যদি জানতে চাও তাহলে অবশ্যই প্রি মেডিকেল লাগবে। সাথে এখন যদি তোমাকে টাকাও দেওয়া হয় যে ভাইয়া তুমি এখন ইংলিশ জিকে পড়ো, তাও তুমি পড়বা না, কারণ এটা তো আমার এইচএসসিতে আসবে না। বাট তুমি যদি একটা প্রি মেডিকেলে থাকো, তাহলে ওখানে যেহেতু তোমার রেগুলার পড়া দেওয়া হচ্ছে ইংলিশ জিকে, তো তখন কিন্তু তুমি ইংলিশ জিকে পড়বা। আর ইংলিশ জিকে কিন্তু একটা হিউজ ফ্যাক্টর মেডিকেলের চান্স পাওয়ার জন্য। সো সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট গেমে ফিটেস্ট হইতে হলে অবশ্যই আমাকে প্রি মেডিকেল করতে হবে, তাই না? এরপর আমরা 3 নাম্বার পয়েন্টে আসি, যেটা আসলে খুব কঠিন একটা রিয়েলিটি। এই রিয়েলিটি চেকটা কেউ দিবে না, আমি দিব। এর আগে হয়তো আমার ভাই আনাস ফেরদৌস দিছে। সেটা হলো যে অ্যাডমিশন হলো একটা বিরিয়ানির মাংস। বিরিয়ানি খাইছো না? বিরিয়ানির মধ্যে মাংস ছাড়া কি বিরিয়ানি হয়? না। সো এই অ্যাডমিশন টেস্টটা হলো তোমার ফিউচার অনেকটাই ডিফাইন করে দেয়, পাশাপাশি তোমার পাস্ট সাকসেসগুলোকেও গ্লোরিফাই করে, অথবা এটাকে নালিফাই করে দেয়। অর্থাৎ তুমি যদি এইচএসসি, জেএসসি, এসএসসি, পিএসসি স্কুলে অনেক ভালো স্টুডেন্ট ছিলাম, তারপর ধরো যে তুমি কোথাও চান্স পাইলাম না, আলটিমেটলি সমাজ তোমাকে ভ্যালু করবে না, এটাই রিয়েলিটি। তুমি যখন আমাকে আসে জিজ্ঞাসা করো, তুমি কি আমাকে জিজ্ঞাসা করো যে ভাইয়া আপনার স্কুলের রোল কত, আপনি কি এসএসসিতে বৃত্তি পাইছিলেন, জেএসসিতে আপনার মার্ক কত ছিল, বা এইচএসসিতে আমার মার্ক কত ছিল? না। তুমি জিজ্ঞাসা করো যে ভাইয়া আপনি কোথায় পড়েন, তুমি দেখো কোনটা, যে ভাইয়া আপনি কোথায় পড়েন, পড়ি কোথায়,
ডিএমসিতে। এখন আমি যখন ডিএমসিতে পড়তেছি তখন আমার পাস্ট যে ভালো রেজাল্টগুলো আছে এগুলো আমাকে গ্লোরিফাই করতেছে। কিন্তু যে আসলে স্কুল লাইফে অনেক ভালো ছিল, কলেজ লাইফেও অনেক ভালো ছিল, আল্টিমেটলি সে ভালো কোথাও যাইতে পারে নাই বা তার এক্সপেকটেশনটাকে মিট করতে পারে নাই, তাকে আসলে সমাজ খুব একটা ভ্যালু করে না। আর সমাজের মধ্যে তোমরাই পড়ো, তোমরাও ভ্যালু করো না। একটা উদাহরণ দেই, আমাদের দিনাজপুর জেলা স্কুলে আমার রোল সবসময় 4 এবং 5ই ছিল। 9, 10-এ অর্থাৎ 9ও ছিল আমার রোল 4, 10ও ছিল আমার রোল 4। ওই সময় রোল 1 ছিল একটা ছেলের নাম হলো আবু সাইদ মোহাম্মদ, আমার বেশ ভালো ফ্রেন্ড। সে মেডিকেলে 2 বার দিছে, ফার্স্ট টাইমেও দিছে, সেকেন্ড টাইমেও দিছে, 2 বারে একবারও চান্স পায়নি। বাট আলটিমেটলি এখন সে কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়তেছে। তার এক্সপেকটেশন ছিল অনেক হাই, বাট আলটিমেটলি সে কিন্তু এটা মিট করতে পারে নাই। অবশ্যই এখন একটা ভালো জায়গায় আছে, বাট তার যে এক্সপেকটেশন, যে জেলা স্কুলের ফার্স্ট বয় হিসেবে, আমার ভাইও তো দিনাজপুর জেলা স্কুলের ফার্স্ট বয় ছিল, সে কিন্তু সেই এক্সপেকটেশনটা মিট করতে পারে না। অ্যান্ড আলটিমেটলি তার যে পাস্ট রেজাল্ট আছে স্কুল এবং কলেজের, সেটাও কিন্তু নালিফাই হয়ে গেছে, কেউ জিজ্ঞাসা করে না। ঠিক আছে, এটা হলো রিয়েলিটি। তুমি যদি অ্যাডমিশনে ভালো করতে চাও, অবশ্যই অ্যাডমিশনের পড়াশোনা আগে থেকে করতে হবে। অ্যাডমিশন হলো বিরিয়ানির মাংস, মাংস ছাড়া যেমন বিরিয়ানির কোনো ভ্যালু নাই, তেমনি অ্যাডমিশনে তুমি কোথায় পড়লা বা না পড়লা, এটাই তোমার আলটিমেটলি সকল পাসকে ডিফাইন করে। অর্থাৎ তুমি যদি অ্যাডমিশন খুব একটা ভালো না করো, তাহলে তোমাকে কেউ 2 পয়সার দাম দিবে না। আর যদি তোমার পাস রেজাল্ট খারাপ হয়, অর্থাৎ স্কুল কলেজে তুমি খুব একটা ভালো স্টুডেন্ট ছিল না, বাট তুমি অ্যাডমিশনে যে খুব ভালো করলা, তাহলে আবার সবাই তোমাকে মাথায় নিয়ে নাচবে। এটা হলো রিয়েলিটি। অ্যান্ড এইভাবে আসলে সমাজ চলে, আর সমাজের অংশ তোমরা এই কাজটা করো। ঠিক আছে, সো তুমি যদি বিরিয়ানির মধ্যে মাংস হইতে চাও, অর্থাৎ তোমার পাস্ট রেজাল্টকে গ্লোরিফাই করতে চাও, অথবা তোমার আগের ভালো রেজাল্টগুলোকে গ্লোরিফাই করতে চাও, অথবা আগের খারাপ রেজাল্টগুলোকেও তুমি দমাই দিয়ে নতুন উদ্যমে শুরু করতে চাও, তাহলে অবশ্যই অ্যাডমিশনে ভালো করতে হবে। অ্যাডমিশনে ভালো করবা কীভাবে? মেডিকেল অ্যাডমিশনে ভালো করবা কীভাবে? আগে থেকে আমার মেডিকেলের পড়াশোনাটাকে একটু আগায় রাখতে হবে। এটা আমি বারবার বলতেছি, কারণ এখন দেখো মেডিকেল ভর্তি পরীক্ষার কাটমার্ক কিন্তু অনেক হাই, 74.50, অর্থাৎ 74.50, অনেক হাই। এই মার্ক আসলে তুমি যদি ক্যারি করতে চাও, অবশ্যই তোমাকে আগে থেকে মেডিকেলের পড়াশোনা আগায় রাখতে হবে। তুমি আমাদের যে ডিএমসিয়ান ফ্রেন্ড আছে এদেরকে যে জিজ্ঞাসা করবা, এদের মধ্যে 99.99% মানুষই অ্যান্সার দেবে যে হ্যাঁ ভাই আমি প্রি মেডিকেল করছিলাম। যদি তুমি অ্যাডমিশনে ভালো করতে চাও, অবশ্যই আমাদেরকে প্রি মেডিকেল করতে হবে, অর্থাৎ আমাদেরকে সব বুঝে আগে থেকেই মেডিকেলের পড়াশোনা একটু আগায় রাখতে হবে, যেহেতু সময়টা আমার কম। সব থেকে প্রথমে কোন এক্সামটা হয় বলো তো? পাবলিক এক্সাম বাংলাদেশে, সেটা হলো কিন্তু মেডিকেল এক্সাম। এই মেডিকেল এক্সামটাই সবার প্রথম হয়, তারপর ডিউ, তারপর হলো ধরো যে বুয়েট, তারপর অন্যান্য পাবলিক ভার্সিটির রেগুলার এক্সাম হয়। কিন্তু সবার প্রথমে হয় কোনটা? মেডিকেল এক্সামটা। এটা সময় কত থাকে? 3.5 মাস। 3.5 মাস সময় যদি তুমি ভাবো যে না ভাই আমি 3300 সিটের মধ্যে একজন হব, পাশাপাশি আমি 74.50 এর থেকে বেশি পাবো, তাহলে তোমার দরকার নেই প্রি মেডিকেলের। বাট এটা আসলে হয় না, এটা খুব রেয়ারলি হয়। সো যদি ভালো করতে চাও, অবশ্যই তোমাকে প্রি মেডিকেল করতে হবে। এখন তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া আমরা কোন প্রি মেডিকেলটা করবো? হ্যাঁ, আমি কিছু তোমাকে পয়েন্ট দেবো। দেখো, তোমার কিন্তু এইচএসসির পড়াটাই খুব একটা ভালোভাবে কমপ্লিট হয়নি, এটা কিন্তু সত্য কথা। বাট তাও যেহেতু আমার অ্যাডমিশন খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, এইচএসসিতে খুব ভালো রেজাল্ট করলা, অ্যাডমিশনে যা ফেল মারলা, আলটিমেটলি সেই এইচএসসি কোনো 2 পয়সার দাম নাই। তোমাকে তাই বলে বলতেছি না যে এইচএসসিতে খারাপ করো, অবশ্যই এইচএসসিতে ভালো করতে হবে। লাস্ট যে আমার 4-5 মাস আছে এইচএসসির আগে, এটা একটু ভালো করে পড়তে হবে। এইচএসসির পড়াও পড়বো, অ্যাডমিশনের পড়া দুইটাই করবো আমরা। অ্যান্ড দুইটা করতে তো খুব বেশি সময় লাগে না। তুমি তো নিজেও দিনে হলো 6 থেকে 7 ঘন্টা পড়ো কি না? সো তুমি যদি এখন থেকে প্রতিদিন 8 ঘন্টা করে পড়ো শেষ 4-5 মাস, তুমি মনে হয় না যে তুমি অ্যাডমিশন প্লাস এইচএসসি দুইটাতেই কোপ দিবা? আমি লিখে দিচ্ছি তুমি কোপ দিবা, বাট তুমি তো পড়ো না। যেহেতু তুমি পড়ো না, এখানে আমি কয়েকটা পয়েন্ট বলি। সেটা হলো যে অন্যান্য যেগুলো প্রি মেডিকেল আছে, এরা তোমাকে এক একটা চ্যাপ্টারের উপর 10 ঘন্টা লাইভ ক্লাস দিবে। কয় ঘন্টা? 10 ঘন্টা। প্রতিদিন 6 ঘন্টা, একদিন হয়তো 6 ঘন্টা, একদিন 5 ঘন্টা, একদিন 4 ঘন্টা, আর একদিন 5 ঘন্টা। অর্থাৎ তুমি একটা জিনিস ভাবে দেখো, তুমি একটা চ্যাপ্টারের উপর কম করে হলেও 6 ঘন্টা লাইভ ক্লাস করতেছো প্রতিদিন। এখন তুমি কি নিজে 6 ঘন্টা পড়ো? না। তোমার 6 ঘন্টা লাইভ ক্লাস করার পর কি তোমার আর এনার্জি থাকবে যে না আমি এখন একটু অ্যাডমিশনের পড়া পড়ি, বা আমি এখন একটু আমার এইচএসসির পড়াটাই করি? আলটিমেটলি কিছুই হয় না। কারণ তখন তোমার মনে হবে যে আমি ক্লাস করে মুইকি হুনুরের টাইপ, অর্থাৎ আমি ফাটাই দিয়ে আসছি, আমি অনেক পড়ছি, বাট আলটিমেটলি কোনো পড়াই হয় না। অ্যান্ড ম্যাক্সিমাম প্ল্যাটফর্ম এই কাজটাই করে। অ্যান্ড এই কারণে ম্যাক্সিমাম মানুষজন চান্স পায় না। ওরা কী করে? লাইভ ক্লাস করে 6 ঘন্টা ধরে বসে বসে। সে নিজে কোনো দিন 6 ঘন্টা পড়ে না, কিন্তু সে বসে বসে 6 ঘন্টা লাইভ ক্লাস করবে, তারপর সর্বোচ্চ সে 2 ঘন্টা পড়বে। কারণ একটা মানুষ আসলে চাইলেও প্রতিদিন 12 ঘন্টা পড়তে পারবে না। সে 6 ঘন্টা লাইভ ক্লাস পড়লো, তারপর আবার 6 ঘন্টা ধরে পড়বে, এটা আসলে হয় না। সো আমাদের যে প্রি মেডিকেল কোর্স আছে, এগুলো প্রতিটা ক্লাস সর্বোচ্চ 3.5 ঘন্টা, একদম খুব কম্প্যাক্ট ক্লাস। যতটুকু লাগবে ততটুকু পড়াই দিছি, যেগুলো লাগবে না এগুলো আমরা বলে দিচ্ছি যে দেখ বাবা এগুলো পড়া লাগবে না, এগুলো মেডিকেলে আসে না, কারণ মেডিকেলে সব কিছু আসে না। ঠিক আছে? সো যদি তুমি প্রি মেডিকেলে ভর্তি চাও, আমাদের প্রি মেডিকেলটাতে থাকবা,
অ্যান্ড এটার কিন্তু কোর্সের প্রাইসও খুব নামমাত্র মূল্যে রাখা হয়েছে। 2 নম্বর জিনিস হলো যে আমার এরিয়া মার্কিং। দেখো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আসলে সব কিছু পড়া লাগে না, ইভেন এইচএসসির জন্য দেখবা সব কিছু পড়া লাগে না, সেম টাইপেরই সিকিউ আসে, সেম জায়গা থেকেও সিকিউ আসে, অর্থাৎ টাইপ যদি না মিলে ওই সেম জায়গা থেকেই আসবে। মেডিকেল ভর্তি পরীক্ষা তুমি কোয়েশ্চেন ব্যাংকটা খুলবা, দেখবা যে একই চ্যাপ্টারের মধ্যে ওই সেম টাইপের সেম জায়গা থেকে প্রশ্ন কম করে হলো 20-25টা আছে, এর বাইরে থেকেও কিছু প্রশ্ন আছে, ঠিক আছে। কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার কোয়েশ্চেন রিপিট হয় না, টাইপ রিপিট হয়। টাইপটা যদি বুঝতে চাও তোমাকে কি করতে হবে, অবশ্যই মাস্ট মেডিকেলের চান্স পাওয়ার জন্য যেটা একেবারে না করলেই না, করতেই হবে, সেটা হলো এরিয়া মার্কিং। অর্থাৎ আমার ইম্পর্টেন্ট জায়গা কোনগুলো একটা চ্যাপ্টারে, কি কি পড়তে হবে, কি কি বাদ দিতে হবে, এগুলো মার্ক করে রাখা। যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো জায়গা থেকে বেশিরভাগ প্রশ্ন আসছে, সেগুলো আমাকে বারবার করে পড়া, বেশি করে পড়া, যেন ওখান থেকে যদি আমার প্রশ্ন আসে আমি যেন ভুল না করি। কেউ কিন্তু আনকমন প্রশ্ন বা কঠিন প্রশ্ন ভুল করে মেডিকেলে চান্স মিস করে না। মানুষ মেডিকেলে চান্স মিস করে তখনই যখন সে কমন প্রশ্নটা ভুল করে, কারণ একটা কমন প্রশ্ন যখন সে ভুল করলো, সে 1-2 হাজার মানুষের পিছনে চলে গেল। আনকমন প্রশ্ন সর্বোচ্চ ধরো যে টপ 100 মানুষজন পারে, অর্থাৎ যারা ডিএমসিতে টপ 100-এ আছে, বা ধরো যে যে টপ 10-এ আছে, এরা হলো পারে, বাট জেনারেল মাস তো পারে না। তোমার কাজ কি, একটা মেডিকেলের সিট নেওয়া। এই মেডিকেলের সিট যদি পাইতে চাও, তোমার আনকমন প্রশ্ন পারা লাগবে না। আমি নিজে বলতেছি তোমাকে আনকমন প্রশ্ন পারা লাগবে না। আমি নিজেও আমাদের মেডিকেল হতে পারে কোয়েশ্চেন দেখবো, বহুত আনকমন প্রশ্ন ছিল, আমি বেশ কিছু আনকমন প্রশ্ন পারিয়ে নেই, বায়োলজির ক্ষেত্রেই বলতেছি। সো তাও দেখো আমার কোথায় আছে, আমি এখন ডিএমসিতে পড়তেছি, আমার পজিশনও ছিল 140, অর্থাৎ 140তম হয়েছিলাম ন্যাশনাল মেরিটে। সো আনকমন প্রশ্ন না পারলে যে তোমার ডিএমসি মিস যাবে বা মেডিকেল ভর্তি পরীক্ষার সিট মিস যাবে, এটা আসলে হবে না। কমন প্রশ্ন ভুল করলেই কিন্তু তোমার সিটটা মিস যাবে। অ্যান্ড কমন প্রশ্ন পাওয়ার জন্য কি করতে হবে, সো অবশ্যই এরিয়া মার্কিং করে পড়তে হবে। সো আমাদের মেডিকেল কোর্সে যেমন আমরা কম্প্যাক্ট ক্লাস দিচ্ছি, তোমাকে এরিয়া মার্কিং পিডিএফও দিচ্ছি, পাশাপাশি তোমার যদি খুব ইচ্ছা হয়, যে খুব পিনিক থাকে যে না ভাইয়া আমি এক্সট্রা রাইটার পড়বো, আমি টপ 10-এ থাকতে চাই মেডিকেল ভর্তি পরীক্ষার, তাহলে সেক্ষেত্রে তুমি এক্সট্রা রাইটার যে ইনফো আছে ওগুলোও আমরা দিয়ে দিচ্ছি পিডিএফ, অর্থাৎ একটা ইউনিভার্সাল পিডিএফ। ওখানে এরিয়া মার্কিংও আছে, ওখানে এক্সট্রা রাইটারের ইনফো আছে সকল রাইটারের, পাশাপাশি অন্যান্য রাইটারের অনুশীলনীগুলো দেওয়া আছে, ঠিক আছে। সো আমাদের কোর্সে যদি ভর্তি হও, তাহলে তুমি সব অধ্যায়ের ইউনিভার্সাল পিডিএফ পাবা, যেখানে সব এক্সট্রা রাইটারের ইনফো আছে, পাশাপাশি এরিয়া মার্কিং পিডিএফও আছে। তারপর হলো আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ কি ভাইয়া, সেটা হলো গাইডলাইন, প্রপার গাইডলাইন। অর্থাৎ মেডিকেল ভর্তি পরীক্ষার যদি তুমি কোয়েশ্চেন দেখো, বেশিরভাগ প্রায় 90% কোয়েশ্চেনই মুখস্থ বিদ্যা দিয়েই তোমাকে পারতে হবে, হ্যাঁ। অ্যান্ড মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার জন্য পড়াশোনাটা আসলে নিজের কাছে। এখানে শুধুমাত্র পথটা দেওয়া লাগে যে এইভাবে পড়তে হবে, এই জিনিস পড়তে হবে, এই জিনিস বাদ দিতে হবে, এইসব জিনিস করা যাবে না, অ্যান্ড এইভাবে পড়াটা আগায় রাখতে হবে, অর্থাৎ প্রপার গাইডলাইন। প্রপার গাইডলাইন কোথায় পাবা, আমাদের এই মেডিকেল কোর্সে। এখানে আমি থাকতেছি, তানজিম ভাই থাকতেছে, মুন ভাই থাকতেছে, তারপর পিয়াল শাহ, এও ডিএমসিতে পড়ে, আমারই অ্যানাটমির গ্রুপমেট, তারপর আমাদের হলো তন্ময় ভাই আছে, সবাই হলো ডিএমসি এসএসএমসি অর্থাৎ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং ঢাকা মেডিকেল কলেজ, দুই জায়গায় আমরা পড়ি। অ্যান্ড আমরা তোমাকে 24/7 টেলিগ্রাম গ্রুপে হলো গাইডলাইন দিব, অর্থাৎ তোমাদের যে কোনো প্রবলেম, সেটা মেন্টাল হোক, পড়াশোনা হোক, অথবা ফ্যামিলি রিলেটেড প্রবলেম, আমাদের ইনবক্স করতে, আমরা সবগুলো সলভ দেওয়ার ট্রাই করবো, ঠিক আছে। সো প্রপার গাইডলাইন, কম্প্যাক্ট ক্লাস, এরিয়া মার্কিং পিডিএফ, এক্সট্রা রাইটারি ইনফো, অনুশীলনীর ক্লাস, তারপর একদম ভালো এক্সাম, এই সবগুলো কিন্তু পাবা আমাদের প্রি মেডিকেল কোর্সে। কারণ প্রি মেডিকেল কোর্সের প্রাইস কত ভাইয়া, সেটা হলো তুমি যদি এখানে MED20 এই কুপনটা ইউজ করো, তাহলে তুমি এই কোর্সটা পাবা হলো মাত্র 1650 টাকায়, একদম নামমাত্র মূল্যে, যেন তুমি এটাতে ভর্তি হয়ে একটু হইলেও যেন ক্লাসটা করতে পারো। কারণ তুমি যদি একটু হলেও পড়াটা আগায় রাখো, যেহেতু কোর্সের প্রাইস অল্প, তুমি যদি একটু হলেও পড়াটা আগায় রাখো, তাহলে মেডিকেলে যায় কি বেনিফিটটা যে পাবা, এটা তোমরা তোমাদের সিনিয়র ভাইদের কাছে জিজ্ঞাসা করবে, ঠিক আছে। তো এই ভিডিওটা এই পর্যন্তই। আর তোমরা চাইলে আমার ফেসবুক আইডি ASM আরাফাত ফেরদৌস, এখানেও ফলো করতে পারো, এখানেও তুমি আমাকে নক দিতে পারো, আমি সর্বোচ্চ চেষ্টা করি রিপ্লাই দেওয়ার, বাট অনেক মেসেজ আসলে আসলে রিপ্লাই দেওয়া হয় না, কারণ মেডিকেলের পড়াশোনা তো অনেক বেশি, ঠিক আছে। সো সবাই আমার জন্য দোয়া করিও, আর অবশ্যই আমাদের প্রি মেডিকেল কোর্সে ভর্তি হও। ভিডিওটা এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।